আমি আমার বক্তব্যের শুরুতেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রাওয়া কর্তৃপক্ষকে। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরোনামের উপরে আজকে যে সেমিনারটা হচ্ছে, এই সেমিনারে আমাকে মূল বক্তব্য পাঠ করতে অনুমতি দেওয়ার জন্য। একই সাথে আমি খুব হামলি একটি ডিসক্লেইমার দিতে চাই। সেই ডিসক্লেইমারটি হলো, আমার প্রবন্ধে আমি যা কিছুই পাঠ করব সেটা আমার বক্তব্য, এটা আমার বক্তব্য নয়। কাজেই এই বক্তব্যের পুরো দায়ভার আমার নিজেরই। জনগণের জন্যই রাজনীতি। রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যই হল একটি গণমুখী রাজনীতির দুয়ার উন্মুক্ত করে দেয়া। একটি গণমুখী রাষ্ট্র ব্যবস্থা যেমন সুস্থ রাজনৈতিক চর্চা ছাড়া বিকশিত হতে পারে না, ঠিক তেমনি রাষ্ট্রের একটি অন্যতম প্রধান সহায়ক শক্তি হিসেবে সশস্ত্র বাহিনীকেও রাজনীতির বাইরে রাখা যায় না। কারণ সামরিক শক্তি রাজনৈতিক শক্তির একটি বর্ধিত রূপ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যখন রাষ্ট্র তার অভীষ্ট লক্ষ্যগুলোকে রাজনৈতিক, কূটনৈতিক কিংবা অর্থনৈতিক পন্থায় অর্জন করতে ব্যর্থ হয়, তখন একটি রাষ্ট্র তার শেষ বিকল্প হিসেবে সামরিক শক্তির শরণাপন্ন হয়। সে অর্থে সামরিক শক্তি একটি রাষ্ট্রের রাজনীতি সহ অন্যান্য শক্তিসমূহের পরিপূরক। কাজেই সশস্ত্র বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা যাবে না, এবং সেটা কাম্যও নয়। বরং আমাদের এমন একটি সশস্ত্র বাহিনী প্রয়োজন যেটা আভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনীতির গতি প্রকৃতি, তার প্রভাব, এগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন থাকবে। একই সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত সশস্ত্র বাহিনী হতে হবে দলীয় অপরাজনীতির প্রভাবমুক্ত। কিছু বিষয় আমাদের পরিষ্কার হওয়া প্রয়োজন। সামরিক বাহিনী কি শুধুই ব্যারাকে থাকবে? সামরিক বাহিনীকে রাজপথে নামবে না? সামরিক বাহিনীকে শুধুই বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষার প্রস্তুতি নিয়ে হাত পা গুটিয়ে ব্যারাকে বসে থাকবে? তারা কি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় কোনোই ভূমিকা রাখবে না? এই প্রশ্নগুলো এই জন্যই উত্থাপন করা প্রয়োজন যে সামরিক বাহিনীর দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা নিয়ে বিদ্যমান ধারণাগুলোতে কিছুটা অস্পষ্টতা রয়েছে। সাধারণ জনগণ জানে সামরিক বাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তবে লক্ষ্য করবেন, এই যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, যে দুটো শব্দ আমি ব্যবহার করলাম, এই দুটো শব্দের প্রতিটির দু রকমের ব্যাখ্যা হতে পারে। একটি সংকীর্ণ ব্যাখ্যা, একটি প্রশস্ত ব্যাখ্যা। শুরুতেই যদি স্বাধীনতার কথা বলি, স্বাধীনতা সংকীর্ণ অর্থে একটি নিরাপদ ভৌগোলিক সীমারেখা বেষ্টিত ভূখণ্ডকে বোঝায়, যে ভূখণ্ডের ভেতরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ, প্রশাসন এবং ব্যবস্থাপনা বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ থাকবে না। রাষ্ট্রের সার্বিক নিয়ন্ত্রণ হতে হবে রাষ্ট্রের নিজের। তবে এটা শুধুই স্বাধীনতার একটি সংকীর্ণ ব্যাখ্যা, যেখানে বাইরের দেশের হস্তক্ষেপের কথা বলা হয়েছে। স্বাধীনতার প্রশস্ত ব্যাখ্যার একটা আভ্যন্তরীণ ডাইমেনশন রয়েছে। একটা রাষ্ট্র তো শুধুই একটা ভূখণ্ড নয়, এই ভূখণ্ডের ভেতরে কিছু মানুষ বসবাস করে, আর এই জনগণই হচ্ছে একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। একটি নিরাপদ সীমান্তের ভেতরে যে ভূখণ্ডটা থাকে, যেটাকে আমরা আপাত দৃষ্টিতে স্বাধীন রাষ্ট্র বলছি, সেই নিরাপদ সীমান্তের ভেতরের মানুষগুলো যদি অনিরাপদ থাকে, যদি একটি নিরাপদ ভৌগোলিক সীমারেখার ভেতরে বসবাসকারী মানুষগুলো প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্রের, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়, যদি তাদের মৌলিক মানবাধিকার না থাকে, যদি তাদের বাক স্বাধীনতা না থাকে, যদি তাদেরকে প্রতিনিয়ত গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়, যদি তাদের খাদ্যের, স্বাস্থ্যের
শিক্ষার নিরাপত্তা না থাকে, তাহলে আমরা সেই জনগোষ্ঠীকে একটি স্বাধীন জনগোষ্ঠী বলতে পারি কি? পারি না। এক্ষেত্রে বিষয়টি দাঁড়াচ্ছে এমন, আমাদের একটি নিরাপদ ভৌগোলিক সীমারেখার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি স্বাধীন সীমান্তের ভেতরে আমরা একটা পরাধীন, শৃঙ্খলিত, নির্যাতিত জনগোষ্ঠীকে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই ভৌগোলিক স্বাধীনতার কি অর্থ আমার কাছে থাকে, যেখানে এই ভৌগোলিক সীমারেখার ভিতরে বসবাসকারী মানুষগুলোই পরাধীন? ঠিক একইভাবে আমরা যদি সার্বভৌমত্বের কথা বলি, সার্বভৌমত্বেরও দুইটা ডাইমেনশন রয়েছে। একটা এক্সটার্নাল ডাইমেনশন বা বহিস্থ সার্বভৌমত্ব, একটা ইন্টারনাল ডাইমেনশন বা আভ্যন্তরীণ সার্বভৌমত্ব। একটা দেশের বহিস্থ সার্বভৌমত্বের স্বীকৃতি আসে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে, পক্ষান্তরে দেশটির আভ্যন্তরীণ সার্বভৌমত্বের স্বীকৃতি আসে জনগণের কাছ থেকে। একটা উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাবেন, ফিলিস্তিন এবং কুর্দিস্তান এই দুটো দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব পুরো মাত্রায় বিদ্যমান। কারণ এই দেশগুলোকে যারা আভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করছে, তাদের সঙ্গে জনগণের ঐক্য রয়েছে, কিন্তু এই দুটি দেশের আন্তর্জাতিক স্বীকৃতি নেই। কাজে আমরা বলবো এদের বহিস্থ সার্বভৌমত্ব নেই। আবার আমরা যদি আজকে ইউনিয়ন অফ মিয়ানমারের দিকে তাকাই, মিয়ানমার একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃত, কিন্তু তাদের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব আছে কি? নেই। কারণ মিয়ানমারের জান্তা সরকারের প্রতি সাধারণ জনগণের বিন্দুমাত্র সমর্থন নেই। ঠিক একইভাবে আমরা যদি আমাদের বাংলাদেশের বিগত 16টি বছরের রাজনৈতিক পটভূমির দিকে ফিরে তাকাই, আমরা দেখতে পাব এই 16টি বছর ধরে বাংলাদেশের আভ্যন্তরীণ স্বাধীনতা বা সার্বভৌমত্বের কোনো অস্তিত্বই ছিল না। আমাদের একটি নিরাপদ সীমান্ত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত ছিল, কিন্তু আমাদের শাসক গোষ্ঠী কখনোই জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারেননি। সঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে, শুরুতে আমি যে কথাটা বলেছি, যে জনগণ মনে করে সামরিক বাহিনী দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তাহলে এই বিগত 16টি বছর আমাদের যে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বা স্বাধীনতা ছিল না, এর পেছনে সামরিক বাহিনীর কি করণীয় ছিল বা তার দায় কতটুকু? এজন্যেই সশস্ত্র বাহিনীর দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকার বিষয়টি আমাদের স্পষ্টীকরণ প্রয়োজন। সশস্ত্র বাহিনীকে শুধুই বহিস্থ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকবে, নাকি আভ্যন্তরীণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায়ও তাদের অংশগ্রহণ থাকবে? এই বিষয়টি স্পষ্ট না থাকার কারণেই রাজনৈতিক দলগুলো সামরিক বাহিনীকে নিজেদের ক্ষমতা সুসংহত করার জন্যে যথেচ্ছাচার ব্যবহার করেছে। তারা নিজেদের প্রয়োজনেই কখনো জনগণকে নির্যাতনের হাতিয়ার হিসেবে সামরিক বাহিনীকে ব্যবহার করেছে, কখনো সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, আবার যখন সামরিক বাহিনীর প্রয়োজন ছিল জনগণের পাশে এসে দাঁড়ানোর, তখন তাদেরকে ব্যারাকে ফিরে যেতে বলা হয়েছে। কখনো পুরস্কারের আশায়, আবার কখনো তিরস্কারের ভয়ে সামরিক নেতৃত্ব এই দলীয় অপরাজনীতির লেজুর বৃত্তি করেছে। তাই যথাযথ ভূমিকা পালনের জন্য সামরিক বাহিনীকে রাজনীতিমুক্ত নয়, বরং দলীয় অপরাজনীতির প্রভাবমুক্ত করা প্রয়োজন। 1971 সাল থেকে শুরু করে বাংলাদেশ যে কটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাঁক পেরিয়েছে, প্রতিটি বাঁকে আমরা সশস্ত্র বাহিনীর সক্রিয় ভূমিকা দেখেছি। স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায় এই নন্দিত অথবা নিন্দিত ভূমিকায় অবতীর্ণ হওয়াটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায়নি। অথচ লক্ষ্য করে দেখুন, 1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কখনোই আমাদের বহিস্থ বা এক্সটার্নাল সোভরেইনটি কখনো বিপন্ন হয়নি, কিন্তু বারবার বিপন্ন হয়েছে আমাদের আভ্যন্তরীণ স্বাধীনতা, আমাদের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব। 75-এর ঘটনা প্রবাহ, 80-র দশকের স্বৈরাচারী শাসন, 91-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2007-এর
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, বিগত 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এবং সর্বোপরি 2024 জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই প্রতিটি ঘটনার নেপথ্যে সশস্ত্র বাহিনীর দৃশ্যমান নন্দিত অথবা নিন্দিত ভূমিকা ছিল। এটাই বাস্তবতা। আমরা কেতাবি ধাঁচের ব্যারাক কিংবা সীমান্তমুখী সশস্ত্র বাহিনীকে বাস্তবে দেখতে পাইনি। আমরা এমন একটি সশস্ত্র বাহিনীকে দেখতে পেয়েছি যারা ছিল মাঠে ঘাটে রাজপথে, কখনো ক্ষমতার কেন্দ্রে, কখনো ক্ষমতার নেপথ্যে, কখনো শাসকের পক্ষে, কখনো জনগণের পক্ষে, কখনো শোষকের পক্ষে, আবার কখনো শোষিতের পক্ষে। কাজেই জনবিচ্ছিন্ন রাজনীতিমুক্ত ব্যারাক অথবা সীমান্তমুখী সশস্ত্র বাহিনীর তাত্ত্বিক আলোচনা আজ প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। জনবিচ্ছিন্ন নয়, আমাদের এখন প্রয়োজন একটি জনসম্পৃক্ত সশস্ত্র বাহিনী, এমন একটি সশস্ত্র বাহিনী যা ভবিষ্যতের যে কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট বিপর্যয়ে একটি গঠনমূলক, ইতিবাচক এবং নন্দিত ভূমিকা পালন করতে পারবে। বিগত বছরগুলোতে সশস্ত্র বাহিনীর সাথে সাধারণ জনগণের যে অনভিপ্রেত দূরত্ব তৈরি হয়েছে সেটা দূর করতে হবে। আমাদের এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো সশস্ত্র বাহিনীর জনসম্পৃক্ততা বাড়ানো। সশস্ত্র বাহিনীর জনসম্পৃক্ততা বাড়ানোর উপায় নির্ধারণের আগে আরও কয়েকটি বিষয় আলোচনা করা প্রয়োজন। সেটি হলো, যেটা আমার আগের বক্তা বলে গেছেন, স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব রক্ষার দায় কোনো একক প্রতিষ্ঠানের নয়। এটি দেশের প্রতিটি দেশপ্রেমিক, সচেতন এবং সামর্থ্যবান নাগরিকের দায়িত্ব। প্রতিটি সামর্থ্যবান নারী পুরুষকে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। প্রতিটি নাগরিক যখন বাইরের কিংবা আভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হবেন, নিজেদের প্রস্তুত করবেন, তখন আর সশস্ত্র বাহিনীকে দূরের কোনো বিজাতীয় প্রজাতি বলে মনে হবে না। কারণ তখন সবারই লক্ষ্য উদ্দেশ্য হবে এক এবং অভিন্ন। দেশের প্রতিটি সামর্থ্যবান নারী পুরুষ যখন মৌলিক সামরিক প্রশিক্ষণ নেবে, সামরিক বাহিনীর সাথে পর্যায়ক্রমে অনুশীলন এবং মহড়ায় অংশ নেবে, তখন তারা একে অপরকে গভীরভাবে উপলব্ধি করবে। বাহিনীগুলোর চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা, সক্ষমতাকে নিবিড়ভাবে উপলব্ধি করতে পারবে। প্রতিটি ঘরে ঘরে তখন সশস্ত্র বাহিনীর নিয়মিত অথবা সংরক্ষিত সদস্য থাকবে। তারা একই সুরে কথা বলবে। দেশের যে কোনো বিপদ মোকাবেলায় তারা এক এবং অভিন্ন প্রত্যয়, লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলবে। এই ধরনের একটি নাগরিক বাহিনীকে পরাজিত করে সাধ্যকার। আমি যা বলছি এটা শুধুই একটি কৌশলপত্র। এটিকে বাস্তবায়ন করার জন্য বিস্তারিত রোডম্যাপ এবং কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। এটি ব্যাপক ভিত্তিক গবেষণার মাধ্যমে সম্পাদন করতে হবে। আর সেজন্যে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে প্রয়োজন একটি সংস্কার কমিশন গঠন করা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যখন আমাদের দেশব্যাপী একের পর এক সংস্কার কমিশন গঠন হচ্ছে, তখন দেশের অতি প্রয়োজনীয় এবং শক্তিশালী অপরিহার্য উপাদান সশস্ত্র বাহিনীকে রেখে দেওয়া হয়েছে আলোচনার বাইরে। কারণ একটাই, জনগণের সাথে সশস্ত্র বাহিনীর অপ্রত্যাশিত দূরত্ব, তাদের নিয়ে নানা জল্পনা কল্পনা, গুজব এবং অস্বস্তি। অথচ এই অপ্রত্যাশিত দূরত্ব দূর করে একটি গণমুখী জনসম্পৃক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্যেই সশস্ত্র বাহিনীর সংস্কার কমিশন গঠন এখন সময়ের দাবি। সশস্ত্র বাহিনীকে দলীয় অপরাজনীতির প্রভাবমুক্ত রাখার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। প্রথমেই প্রয়োজন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ ক্ষমতা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমনভাবে বিন্যস্ত করে দেয়া
যেন ক্ষমতার ভারসাম্য বজায় থাকে, যেন তাবৎ ক্ষমতা ব্যক্তি বা পদবিশেষের কুক্ষিগত হয়ে না পড়ে। বিশেষ করে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার জন্য সশস্ত্র বাহিনীকে সরকার প্রধানের অধীনে ন্যস্ত না করে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপ্রধানের অধীনে ন্যস্ত করাটাই অধিকতর যুক্তিযুক্ত হবে বলে মনে করি। তবে যে বিষয়টি মনে রাখা প্রয়োজন, এই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনিও যেন তার একক ক্ষমতাকে যথেচ্ছাচার ব্যবহার করে কোনো ভুল সিদ্ধান্তে উপনীত হতে না পারেন, সেজন্যে সেনাবাহিনীর অথবা সশস্ত্র বাহিনীর সামরিক বাজেট, সশস্ত্র বাহিনীর মোতায়েন, বাহিনীসমূহের প্রধানের নিয়োগ এবং অব্যাহতির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়গুলো অতি অবশ্যই সংসদীয় কমিটিতে শুনানির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই মতামত, এই সিদ্ধান্তগুলো নিতে হবে, যেটা আমার আগের বক্তাও কিছুটা আলোকপাত করে গেছেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অবশ্যই একটি সামষ্টিক সব দলের অংশগ্রহণে গঠিত সর্বদলীয় যে সংসদীয় কমিটি, সেখানে ব্যাপক আলোচনার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনমতের ভিত্তিতেই করা উচিত। এর ফলে ব্যক্তিবিশেষের আনুকূল্য পাওয়ার লোভ অথবা কারো বিরাগ ভাজন হবার ভয় বা ভীতির ঊর্ধ্বে থেকে আমাদের বাহিনী প্রধানরা তাদের দায়িত্ব কর্তব্য সুন্দরভাবে পালন করে যেতে পারবেন। একইভাবে রাষ্ট্রীয় সামরিক এবং অসামরিক গোয়েন্দা সংস্থাসমূহের নিয়ন্ত্রণও কোনো একক ব্যক্তি কিংবা পদের অধীনে থাকাটা নিরাপদ নয়। এতে সংস্থাসমূহের অপব্যবহারের একটা সুযোগ থেকে যায়। বিদ্যমান পদ্ধতিতে গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি সরকার প্রধানের কাছে দায়বদ্ধ। এ ব্যাপারে সরকার প্রধানকে পরামর্শ দেওয়ার জন্যে আমাদের একজন প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি কিভাবে এই প্রতিরক্ষা উপদেষ্টা এবং সরকার প্রধান গোয়েন্দা সংস্থাসমূহের অপব্যবহার করেছেন। সংস্থাগুলো তাদের বিধিবদ্ধ দায়িত্ব পালন না করে ভিন্নমত দমনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। পক্ষান্তরে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিদ্যমান পদ্ধতিতে কোনো কার্যকর জাতীয় নিরাপত্তা পরিষদ, কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কোনো জাতীয় নিরাপত্তা নীতি কিংবা জাতীয় নিরাপত্তা পরিষদকে সহায়তা প্রদানের জন্য কোনো সংশ্লিষ্ট সচিবালয় কিংবা সেক্রেটারিয়েট ছিল না। ফলশ্রুতিতে সংস্থাগুলোর জাতীয় নিরাপত্তার পরিবর্তে সরকার প্রধানের ব্যক্তি এবং দলীয় নিরাপত্তার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিদ্যমান এই অকার্যকর পদ্ধতিতে গুণগত পরিবর্তন আনতে হলে জাতীয় নিরাপত্তা কাঠামো সম্পর্কে কিছুটা ধারণা লাভ করা সম্মুখ প্রয়োজন। প্রথমেই যে বিষয়টি আমাদের উপলব্ধি করা প্রয়োজন সেটি হলো জাতীয় নিরাপত্তা, গণনিরাপত্তা এবং প্রতিরক্ষা তিনটি ভিন্ন ভিন্ন বিষয়। জাতীয় নিরাপত্তা একটি রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখা, সীমানার অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে নির্দেশ করে। পক্ষান্তরে গণনিরাপত্তা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, সাম্প্রদায়িক, ধর্মীয়, সাংস্কৃতিক, ক্ষুধাবৃত্তিক, স্বাস্থ্য সংক্রান্ত এবং অনুরূপ আরও অনেক অনেক নিরাপত্তাকে বোঝায়। তবে একটি গণমুখী রাষ্ট্র কাঠামোতে গণনিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার ভিতরে বাস্তবিক কোনো পার্থক্য থাকে না। কারণ রাষ্ট্র যখন নিজেই গণনিরাপত্তার দায়িত্ব নেয় তখন জাতীয় নিরাপত্তা এবং গণনিরাপত্তা এক এবং অভিন্ন রূপ ধারণ করে। পক্ষান্তরে প্রতিরক্ষা সার্বিক জাতীয় নিরাপত্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ খুব ক্ষুদ্র একটা উপাদান, যা শুধুই সামরিক কিংবা সশস্ত্র হুমকি মোকাবেলায় ব্যবহৃত হয়ে আসছে। এই বিষয়টি আমি এই জন্যই উল্লেখ করছি যে আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদেরও অনেকের মধ্যে এই জাতীয় নিরাপত্তা ব্যাপারটা কিছুটা অস্পষ্টতা রয়েছে। আমরা কথায় কথায় প্রতিরক্ষা উপদেষ্টার কথা বলি, ডিফেন্স অ্যাডভাইজারের কথা বলি, আমরা কিন্তু খুব কম ক্ষেত্রেই একজন নিরাপত্তা উপদেষ্টার কথা বলে থাকি। আমরা নিরাপত্তা
এবং প্রতিরক্ষাকে প্রায় এক করে ফেলি, অথচ দুটোর মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। জননিরাপত্তার কাভারেজটা অনেক বড়, এর বলয়টা অনেক বড়। এর ভেতরে একটা ব্যক্তির ব্যক্তিগত স্বাস্থ্য নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা, যা যা আমি বলেছি, কমিউনিটি সিকিউরিটি, এনভায়রনমেন্টাল সিকিউরিটি থেকে শুরু করে যাবতীয় নিরাপত্তা সব কিছু জাতীয় নিরাপত্তার চাদরের নিচে চলে আসে। আর প্রতিরক্ষা শুধুমাত্রই সশস্ত্র হুমকির ব্যাপারের সঙ্গে জড়িত। তো সম্প্রতি আমাদের দেশে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়েও আমাদের মধ্যে কিছুটা অস্বস্তি কাজ করছে যে আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা তো একজন আছেনই, এরপর আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টার কী প্রয়োজন ছিল। অতি অবশ্যই এই দুটি পোর্টফোলিও আলাদা থাকেই বাঞ্ছনীয়, কারণ দুজনের কাজ কিন্তু আলাদা। এবং নিরাপত্তা উপদেষ্টাকে যে শুধু প্রতিরক্ষা সংক্রান্ত জ্ঞান থাকলেই যে একজন নিরাপত্তা উপদেষ্টা হবেন ব্যাপারটা কিন্তু তেমনও নয়। তাকে নিরাপত্তার প্রতিটি এলিমেন্ট সম্পর্কে তাকে ওয়াকিবহাল থাকতে হবে। শুধুমাত্র প্রতিরক্ষার জ্ঞান নিয়েই নিরাপত্তা উপদেষ্টার পালন সুষ্ঠুভাবে পালন করা যাবে না। একই সাথে আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটি হলো আমরা ব্যক্তি নির্ভর কোনো সিস্টেম ডেভেলপ করাটা ঠিক না। আমরা শুধুমাত্র একজন নিরাপত্তা উপদেষ্টা কিংবা একজন প্রতিরক্ষা উপদেষ্টার যোগ্যতার দিকে তাকিয়েই তৃপ্তি কিংবা অতৃপ্তি লাভ কেন করছি? ব্যক্তি নির্ভর যে কোনো বিষয়, সেটা রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করে আমাদের ব্যক্তির উপর নির্ভরশীলতা, ব্যক্তি বন্দনা, এটা কিন্তু আমাদের ধ্বংসের পথে আস্তে আস্তে নিয়ে যায়। আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সামষ্টিক। যেমন একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়ার চেয়েও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা। যে জাতীয় নিরাপত্তা পরিষদের ভেতরে আমাদের সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় আছে, প্রতিটা মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব থাকতে হবে, যাতে করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার খেয়াল খুশি মতো রাষ্ট্রপ্রধানকে যে কোনো কিছু পরামর্শ দিতে পারবেন না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটা অনুমোদন এখানে অবশ্যই থাকতে হবে। এই কাজগুলো হতে হবে নিবিড় সমন্বয়ের মাধ্যমে। আমি আমার বক্তব্যে এটাকে উপস্থাপন করেছি যে আমাদের একটি জাতীয় নিরাপত্তা পরিষদ থাকতে হবে। অনেকেই বলবেন আমাদের তো একটা ন্যাশনাল কাউন্সিল ফর সিকিউরিটি অ্যাফেয়ার্স ছিলই, 21 জনের সদস্য বিশিষ্ট, কিন্তু এটাকে কখনই আমরা কার্যকরী অবস্থায় দেখিনি। কাজেই উপদেষ্টারা এক একজন এক একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। তাদের কাজগুলো করে দেওয়ার জন্যে যে ব্যাপক গবেষণার প্রয়োজন, রিসার্চের প্রয়োজন, সেটার জন্য তাদের কোনো সাপোর্টিং থিঙ্ক ট্যাঙ্ক কিংবা কোনো সচিবালয়, সাচিবিক সাহায্য প্রদান করার জন্য কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান কিন্তু ছিল না। কাজেই কয়েকজন উপদেষ্টাকে নিয়ে একটা জাতীয় নিরাপত্তা পরিষদে বসিয়ে দিলেই আমাদের উদ্দেশ্য বা অভীষ্ট লক্ষ্য পূরণ হয়ে যায় না। এই বিষয়টি আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে শুধুমাত্র একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নয়, আমাদের একটি জাতীয় নিরাপত্তা পরিষদ প্রয়োজন। সে জাতীয় নিরাপত্তা পরিষদকে তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য একটা সংশ্লিষ্ট সচিবালয় বা প্রতিষ্ঠান প্রয়োজন, আমাদের কিছু থিঙ্ক ট্যাঙ্ক প্রয়োজন। এবং এই থিঙ্ক ট্যাঙ্ক কিংবা সচিবালয়ে বা নিরাপত্তা পরিষদে প্রতিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব প্রয়োজন। শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা আলাপ আলোচনার মাধ্যমে, আমরা বুদ্ধিবৃত্তিক আলাপ আলোচনার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হব। তবে সবশেষে আমি একটা কথাই বলবো, আমি এখানে মৌলিক যে দুটো সুপারিশ করেছি, মূলত 3টি সুপারিশ আমি করেছি। প্রথমত আমি বলেছি আমাদের সশস্ত্র বাহিনীকে রাজনীতি নয় বরঞ্চ দলীয় অপরাজনীতির প্রভাব মুক্ত রাখা প্রয়োজন। আর সেজন্যেই আমাদের প্রয়োজন জনগণের সঙ্গে দূরত্ব কমানো। কাজেই জনবিচ্ছিন্ন সেনাবাহিনী নয়, আমরা একটি জনসম্পৃক্ত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী চাচ্ছি। একটা ব্যারাক কিংবা সীমান্তমুখী নয়, আমরা একটা রাজপথের সশস্ত্র বাহিনী চাচ্ছি। এটা শুনতে যতটাই অপ্রিয় মনে হোক না কেন, এটাই বাস্তবতা। ইতিহাসের প্রতিটি ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্টে এটাই আমরা দেখতে পেয়েছি। কাজে এই বাস্তবতাকে মেনে নিয়ে সশস্ত্র বাহিনীর ভূমিকাকে কীভাবে আরও গঠনমূলক করা যায়, কীভাবে জনসম্পৃক্ত করা যায়, ইতিবাচক করা যায়, সেদিকে আমাদের এখন মনোনিবেশ করা প্রয়োজন। আর এই লক্ষ্যটিকে পূরণ করতে হলে আমাদের যেটা প্রয়োজন, আমার কিংবা মাহমুদ ভাইয়ের মতো 2-1 বক্তব্য এখানে যথেষ্ট নয়, এগুলো ব্যাপক গবেষণার প্রয়োজন আছে। এই সংস্কারগুলো কীভাবে হতে হবে, এই টোটাল ডাইমেনশনটাকে রিয়ালাইজ করার জন্য, এটাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের অবিলম্বে একটি সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন করা অত্যন্ত জরুরি। সর্বশেষ আমি বলেছি আমাদের একটি জাতীয় নিরাপত্তা পরিষদ প্রয়োজন
এবং সেই জাতীয় নিরাপত্তা পরিষদের কাঠামো কী হবে, তাদের কর্মপরিধি কী হবে, তাদের কৌশল বা কর্মপন্থা কী হবে, এই রিপোর্টিং চ্যানেলটা কীভাবে কাজ করবে, এগুলোকে নির্ধারণ করার জন্য আমাদের সশস্ত্র বাহিনী সংস্কার কমিশনের মতেই একটি জাতীয় নিরাপত্তা কমিশন গঠন করা প্রয়োজন, যারা এই বিষয়গুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন। সবাইকে আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।